এইচএস কমপ্লিট তো, কলেজে ভর্তি হতে হবে, তো পাস নাকি অনার্স নিয়ে ভর্তি হবে। আর 2023 থেকে তো পাস অনার্স বিষয়টাকেই তুলে দিয়েছে, এখন চলে এসেছে মেজর এবং মাইনর। তো কোন কলেজে ভর্তি হবো, ওপেন নাকি রেগুলার, কি করে তাড়াতাড়ি চাকরি পাবো, এবং এই সামনের 3 বা 4 বছরের যে কোর্সগুলো রয়েছে আমাদের অনার্স বা পাস সংক্রান্ত, কিভাবে কাটবে, খরচ খরচা কেমন হবে, সমস্ত বিষয়টা ডিটেলসে এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো কনফিউশন থাকবে না। তো দেখো 2024-এ দাঁড়িয়ে আমাদের সবার আগে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে অনার্স কি জিনিস, পাস কি জিনিস, এবং মেজর আর মাইনর যেটা গতবার থেকে শুরু হয়েছে সেই বিষয়টা কি আগে ভালো করে বোঝো। তারপর আমি আসছি কোনটা বেস্ট, কি কি করা যায়, চাকরি কি করে পাওয়া যায়, সেগুলোতে আমি আসছি। তো দেখো 2023 থেকে আমাদের কিন্তু অনার্স বা পাস বলে যে আলাদা আলাদা দুটো স্ট্রিম ছিল সেটা উঠে গেছে, ঠিক আছে। এখন আর অনার্স বা পাস বলে আলাদাভাবে কোনো জিনিস হয় না। এখন কি করতে হয়, তুমি এইচএস পাস করে গেছো, তো এইচএস পাস করার পর এখন তোমাকে কলেজে যখন ভর্তি শুরু হবে, আর মোটামুটি সপ্তাহখানিক থেকে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, তো তখন তোমাকে যখন ফর্ম ফিল আপ করতে হবে তখন তোমার অনার্স বা পাস বলে কিছু থাকবে না, তখন তোমার থাকবে মেজর এবং মাইনর বলে। যে বিষয়টাই আগে মানুষে অনার্স নিত এখন সেই বিষয়টাই হয়ে যাচ্ছে মেজর বিষয়, ঠিক আছে, সেই বিষয়টা হয়ে যাচ্ছে মেজর বিষয়। এবং তোমাকে আগে যেমন ধরো আমি উচ্চ মাধ্যমিকে একটু রেজাল্ট কম করলাম, বা আমার মনে হচ্ছে আমি অনার্স কোনো সাবজেক্টে নিতে পারবো না, মানে কোনো সাবজেক্টে হায়ার স্টাডির দিকে যেতে পারবো না খুব ভালো, তো সেক্ষেত্রে আমি পাস নিয়ে নিতাম। সেক্ষেত্রে পিওর পাস হতো, বায়ো পাস হতো, আর্টসের ক্ষেত্রে এরকম কিছু থাকতো, কমার্সের ক্ষেত্রে এরকম কিছু থাকতো, তাহলে পাস নিয়ে নিতাম। কিন্তু এখন আর এই রকমের পাস বলে কিছু নেওয়া যাচ্ছে না। এখন কি করতে হবে তোমাকে, তুমি যে নাম্বারই পাও না কেন সেই নাম্বারের ভিত্তিতে তোমাকে একটা মেজর সাবজেক্ট চুজ করতেই হবে, এবং মেজর সাবজেক্টগুলো কলেজ পিছু নাম্বার পিছু তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। তুমি চাইলেই নাম্বার কম থাকলে সেখানে হয়তো অনেক ক্ষেত্রে মেজর নিতে পারছো, আবার অনেক ক্ষেত্রে মেজর নিতে পারছো না, ঠিক আছে। তো মেজর একটা সাবজেক্ট তোমাকে নিতেই হবে, এটার থেকে বেরোনোর কোনো জায়গা নেই, ঠিক আছে। তাহলে ধরে নাও আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি ম্যাথে মেজর নিয়ে নিলে, এবার ম্যাথে মেজর নিলে এর সঙ্গে কলেজ ভিত্তিক কিছু কিছু সাবজেক্ট তোমাকে দিয়ে দেওয়া হবে, সেটা মাইনর হিসাব। এবার ম্যাথের সঙ্গে তোমাকে দেখা গেল ফিজিক্স চয়েস করা যেতে পারে, ম্যাথের সঙ্গে দেখা গেল তোমার ইভিএস অনেক ক্ষেত্রে চয়েস করা যেতে পারে, ম্যাথের সঙ্গে দেখা গেল তোমার কম্পিউটার সায়েন্স অনেক ক্ষেত্রে চয়েস করা যেতে পারে। তো দুটো সেমিস্টারে পড়তে হয় মাইনরের একটা সাবজেক্ট, আর দুটো সেমিস্টারে পড়তে হয় মাইনরের অন্য একটা সাবজেক্ট, ধরো প্রথম সেমিস্টারে। আচ্ছা, তার আগে বলে দিই আমাদের এখন কোর্স, এই টোটাল কোর্স, ঠিক আছে, টোটাল কোর্সটা কত বছরের আগে বলে দিই, তারপরে এই জায়গাটাতে আমি আসছি, ঠিক আছে। তো টোটাল কোর্সটা হচ্ছে 4 ইয়ারের, ঠিক আছে, টোটাল কোর্সটা 4 ইয়ারের। তুমি প্রথম 2 বছর যদি পড়াশোনা করো, অর্থাৎ 4টে সেমিস্টার যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তোমাকে কি সার্টিফিকেট দেওয়া হবে, ডিপ্লোমা সার্টিফিকেট। তুমি যদি 6টা সেমিস্টার উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমাকে নর্মাল পাস বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেওয়া হবে। এবং এই 3 বছরে যদি তোমার একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস থাকে, যে সাবজেক্টে তুমি মেজর নিয়ে ভর্তি হয়েছিলে, যে সাবজেক্টে আমি ধরে নিয়েছি ম্যাথে মেজর নিয়ে ভর্তি হয়েছিলাম, বা অন্য কোনো সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি, তোমার হচ্ছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল, কমার্সের কোনো সাবজেক্টে যা নিয়েই তুমি ভর্তি হও না কেন, 3 বছরের পরে যদি একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস থাকে তাহলেই তুমি 4th ইয়ার বা 4 নাম্বার বছরটা পড়তে পারছো, এবং 4 নাম্বারে রেজাল্ট করার পরে বা পাস করার পরে তুমি অনার্সের ডিগ্রি অর্জন করছো 4 বছর পরে, আগে যেটা 3 বছরেই হয়ে যেত, ঠিক আছে। কি বললাম, তাহলে তুমি ধরো কোনো সাবজেক্টে, আমি একটা এক্সাম্পল দিয়ে পরিষ্কার করছি, ধরো তুমি ম্যাথে মেজর নিয়ে নিলে, ম্যাথের সঙ্গে তোমাকে মাইনর চয়েস করতে হলো, দেখা গেল কম্পিউটার সায়েন্স তোমাকে চয়েস করে নিতে হলো প্রথম সেমিস্টারে মাইনরের জন্য, তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাকে ম্যাথ মেজর পড়তে হচ্ছে, কম্পিউটার সায়েন্স মাইনর পড়তে হচ্ছে। সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে ম্যাথ মেজরই রাখছে, আর মাইনরটা তখন আবার পাল্টে যাবে কলেজ ভিত্তিক, দেখা গেল ওইখানে আমাদের ফিজিক্স চয়েস করে নিতে হলো। থার্ড সেমিস্টারে গিয়ে আবার যে ফার্স্ট সেমিস্টারে ম্যাথ তো মেজর থাকছেই, তার সঙ্গে সঙ্গে মাইনর কি চলে আসে, এই যে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছিল সেটাকে আবার মাইনর সিলেক্ট করতে হবে, মানে দুটো সেমিস্টারে এটা থাকছে, পরের 4th গিয়ে আবার কি থাকছে বলো, 4th গিয়ে মেজর থাকছে ম্যাথ, আর মাইনর থাকছে এই যে ফিজিক্সটা ছিল সেই ফিজিক্সটা, মানে সেকেন্ড আর 4th সেমিস্টারে গিয়ে একই মাইনর পড়তে হবে, ফার্স্ট আর থার্ড সেমিস্টারে গিয়ে তোমার একই মাইনর পড়তে হবে,
ঠিক আছে, এরকম ভাবে চলবে। আর ফিফথ আর সিক্স সেমিস্টারে গিয়ে তোমার শুধু মেজরের সাবজেক্টই ভাগ থাকছে। তাহলে এই 3 বছরে যদি ভালো রেজাল্ট হয়, একটা নির্দিষ্ট মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে, মানে মার্কস পেলে তারপরে তুমি ফোর্থ ইয়ারে মানে 4 নাম্বার বছর অর্থাৎ ফিফথ এবং সিক্স সেমিস্টার তুমি পড়তে পারছো। তোমার হচ্ছে গিয়ে কি হয়ে গেল তখন, সরি ফিফথ এবং সিক্স সেমিস্টার নয়, 4টে ফিফথ সিক্স সেমিস্টার তো 3 বছরে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেভেন্থ এবং এইথ নাম্বার সেমিস্টারটা তুমি পড়তে পারছো এবং 4 নাম্বার বছরে গিয়ে তোমার ডিগ্রি কোর্স কমপ্লিট হচ্ছে। সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট নিয়ে তুমি বেরোচ্ছ। ওকে, এবং অনার্সের সার্টিফিকেট নিয়ে তুমি বেরোলে সেক্ষেত্রে এমএ বা এমএসসি যদি তুমি করতে চাও সেটা 1 বছরের হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি 2 বছর যদি কেউ পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দেয়, মানে 4টে সেমিস্টার পড়াশোনা করে পাস করে ছেড়ে দিল, সেক্ষেত্রে সেও একটা সার্টিফিকেট পাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কি, সেইটাকে বলা হচ্ছে তার ডিপ্লোমা সার্টিফিকেট সে পাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে সে পাচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট। যদি 3 বছর ধরো তুমি কোনো সাবজেক্টে মেজর নিলে, বাই চান্স তুমি ভালো নাম্বার পেলে না বা তোমার 4 নাম্বার বছর পড়ার ইচ্ছা নেই, সেক্ষেত্রে তুমি কি করতে পারছো, সেক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে নর্মাল জেনারেলের সার্টিফিকেট পাচ্ছ বা নর্মাল পাসের সার্টিফিকেট পাচ্ছ, নর্মাল গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তুমি পেয়ে গেলে 3 বছর পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দিই। কিন্তু মানুষ যেটা ভাবতো, আগে যেটা ভাবতো যে পাশের পড়াশোনাটা তুলনামূলক কম, অনার্সের পড়াশোনা তুলনামূলক বেশি, সেক্ষেত্রে আমি পাস নিয়ে পড়াশোনা করব। এখন কিন্তু বিষয়টা তা হচ্ছে না। এখন তোমাকে যে সাবজেক্টে মেজর নিচ্ছ সেই সাবজেক্টে সবাইকে সমান পড়াশোনা করতে হবে। তুমি যদি ম্যাথে মেজর নিয়ে নাও, তোমার নাম্বার কম আসুক বেশি আসুক সেটা বছরের লাস্টে দেখতে হবে, কিন্তু পড়াশোনা তোমাকে সেমই করতে হবে। তো পড়াশোনা এখন অনেকটা বেড়ে গেছে। রেগুলার কলেজে যদি ভর্তি হও তাহলে পড়াশোনা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বোঝা গেল কি বললাম? শুধু পার্থক্য হয়ে যাচ্ছে নাম্বারে, অনার্স কে পাচ্ছে আর পাস কে পাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে শুধুমাত্র নাম্বার। আমি বোঝাতে পারলাম তো? পার্থক্য শুধু নাম্বারের ভিত্তিতে হয়ে যাচ্ছে। ধরো আমি পেলাম 90% নাম্বার পেয়ে গেলাম, কেউ পেয়ে গেল 50% নাম্বার, তাহলে 3 বছর পরে পড়াশোনা কিন্তু আমরা সেমই করেছি। ও হয়তো নাম্বার কম পেয়েছে, আমি হয়তো নাম্বার বেশি পেয়েছি, তাহলে আমি অনার্সের সার্টিফিকেটটা পেতে পারি, ও পাবে না। আর তাছাড়া বিষয় কিন্তু অনার্স পাস বলে আর কোনো জিনিস থাকছে না। আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টা। ঠিক আছে, এবার আমি বলি যে বিষয়টা সবার মনের মধ্যে এখন চলে আসছে, সেটা কি নিয়ে পড়াশোনা করলে তাড়াতাড়ি তুমি চাকরিটা পেতে পারো, এই বিষয়টা আমি আগে বলে দিই। তাহলে কিভাবে তুমি পড়াশোনা করতে পারো এইচএসের পর থেকে? এইচএসটা তুমি ধরো দিয়ে দিয়েছো, এইচএসটা তুমি দিয়ে দিয়েছো, এখন এইচএসে একটা মার্কস এসছে, সেটা ভালোই আসুক, তোমার আশানুরূপ আসুক আর না আসুক, এসছে। তুমি এখন ভাবছো যে আমি কলেজে ভর্তি হবো, কোন কলেজে ভর্তি হবো, কি করে পড়াশোনা করবো, এই জিনিসটা ভাবছো। সবার মাথায় এখন ঘুরছে যেটা, সেটা হচ্ছে চাকরিটা তাড়াতাড়ি কি করে পাওয়া যায়। বোঝা গেল চাকরিটা তাড়াতাড়ি কি করে পাওয়া যায়। আমার ব্যক্তিগত মতামত আমি এই ভিডিওতে জানাচ্ছি, এইরকম ব্যাপার নয়, কারোর গায়ে টেনে নেওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটা আমি দিচ্ছি। যদি তুমি রেগুলার কলেজে ভর্তি হও, রেগুলার কলেজে ভর্তি মানে কি? রেগুলার কলেজ মানে কোনো ইউনিভার্সিটি আন্ডারে, যেমন কল্যাণী কলেজ আছে, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে, বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে, আর তোমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে, এরকম কলেজগুলো রয়েছে। সেই কলেজগুলোতে রেগুলার ভিত্তিক তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমাকে কোনো সাবজেক্ট, আমি পুরো রাস্তাটা বলে দিচ্ছি, কোনো সাবজেক্টে মেজর নিয়ে ভর্তি হয়ে যেতে হবে, যে সাবজেক্টে মেজর থাকুক না কেন, যেটাতেই তুমি নিতে চাও না কেন, এবং তার সঙ্গে মাইনর কলেজ ভিত্তিক তোমাকে চুজ করে নিতে হচ্ছে। তাহলে মেজর মাইনর করে করে সেমিস্টার ওয়াইজ সেমিস্টার 1 পড়লে, সেমিস্টার 2 পড়লে, সেমিস্টার 3 পড়লে, সেমিস্টার 4 পড়লে, এইরকম ভাবে আমাদের পরপর পড়াশোনা করতে হবে। এবং সব থেকে বড় কথা, রেগুলার কলেজে যারা পড়ছো তারা এই পড়াশোনার সঙ্গে যদি ঠিক মতো নাম্বার নিয়ে পাস করতে চাও, এই পড়াশোনার সঙ্গে অন্য কোনো কোর্স কিন্তু ঠিক রকম ভাবে করা যাবে না। সেক্ষেত্রে এইখানে কিন্তু ফেল করে যেতে হবে, কারণ রেগুলার কলেজে এখন যে সিলেবাস ঢুকিয়েছে আগের বছর থেকে অনেকটাই সিলেবাস, আগে যেটা অনার্স পড়তে হতো সকল সাবজেক্টে, এখন তার থেকেও বেশি সিলেবাস বেড়ে গেছে। ঠিক আছে, তার থেকেও বেশি সিলেবাস বেড়ে গেছে, এবং যারা আগে ভাবতো আমরা শুধু পাস নিয়ে পড়বো, তাদের আর এখানে কোনো অপরচুনিটি নেই, তাদের জোর করে হলেও তাদের কিন্তু রেগুলারই পড়তে হচ্ছে, মানে অনার্স নিয়েই পড়তে হচ্ছে, অনার্সের পড়াশোনা সিমিলারলি করতে হচ্ছে। সেক্ষেত্রে নাম্বারের ওপর নাম্বার তুমি যদি কম পেয়ে যাও তখন তোমার কেটে যাবে, কিন্তু পড়তে তোমাকে সেম হচ্ছে, কম পড়ার কোনো জায়গা নেই রেগুলারের এখানে। ঠিক আছে, তাহলে রেগুলারের এইখানে তুমি কি করলে, মেজর নিয়ে ভর্তি হলে এবং পরপর পড়া শুরু করলে, এর সঙ্গে আমি বলবো অন্য কোনো কোর্স, ধরো তুমি ভাবছো এখন থেকে কম্পিটিটিভ পড়া শুরু করে দিলে, বা তুমি ভাবছো এখন থেকে কোনো ডিপ্লোমা কোর্স করছো এর সঙ্গে সঙ্গে, বা আইটিআই কোর্স করছো, যাই হোক না কেন, আমি জাস্ট 2-3টে নাম বললাম, তো এইগুলো খুব ভালো করে পড়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? রেগুলারে পড়াশোনা বা এইরকম ভাবে মেজর মাইনর যে সিস্টেম চালু করে দিয়েছে, সেখানে পড়াশোনা অনেকটা বেশি, এবং সারা দিন তোমাকে এর পেছনেই টাইম দিতে হবে, অন্যদিকে টাইম দেওয়া যাবে না, গেলে এখানে রেজাল্ট খারাপ হবে বা তুমি ফেলও করে যেতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলারের গল্প আমি গেলাম। ঠিক আছে, রেগুলারের গল্প আমি বললাম।
এইবার আরেকটা জিনিস আমি বলে দিই, অনেকের মাথায় কনফিউশন থাকে যে দুটো কোর্স কি একসঙ্গে করা যায়, রেগুলারে পড়ছি তার সঙ্গে কি অন্য কোর্স করা যায়? হ্যাঁ, করা যায়। একটা কোর্স তুমি যদি রেগুলার করো, রেগুলার ইউনিভার্সিটি থেকে যদি তুমি একটা কোর্স করো, অন্যটা তোমাকে করতে হবে ডিস্টেন্স থেকে বা ওপেন থেকে তুমি করতে পারো, ওপেন ইউনিভার্সিটি থেকে অন্য কোর্স করতে পারো। ধরো রেগুলারে তুমি পড়ার সঙ্গে সঙ্গে অন্য কোর্স থেকে আইটিআই করতে পারো, বা রেগুলার কোর্স থেকে তোমার কোনো সাবজেক্ট নিয়ে মেজর পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্ট থেকে অন্য কলেজ থেকে ডিপ্লোমা করতে পারো, কিন্তু সেটা হতে হবে একটা রেগুলার হলে অন্যটা ওপেন হতে হবে। ঠিক আছে, দুটোই রেগুলারে কোর্স করা যায় না, ভারতবর্ষের কোনো জায়গায় দুটো রেগুলার কোর্স একসঙ্গে করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি আমি ওপেন কলেজের নামে। ওপেন কলেজ আমাদের কি কি আছে ওপেন ইউনিভার্সিটি? যেমন নেতাজি আছে, ঠিক আছে, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে রবীন্দ্র, ঠিক আছে, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, যেমন ইগনৌ আছে, ঠিক আছে, ইগনৌ আছে। তো এই ধরনের ইউনিভার্সিটিগুলো কি করে, এদেরকে ওপেন কলেজ বলা হয়। কেন ওপেন কলেজ বলা হয়? এরা স্বনিয়ন্ত্রিত, মানে নিজেরাই কোশ্চেন করে, নিজেরাই খাতা দেখে এবং নিজেদের একটা ডিগ্রি আছে। যেমন নেতাজির ডিগ্রি আমাদের টোটাল অল ইন্ডিয়ায় যেটা আমাদের ইউজিসি আছে, ইউজিসিতে এটার নেতাজির ডিগ্রি কিন্তু A+ ডিগ্রি রয়েছে। ঠিক আছে, তো এইরকম এদের র্যাঙ্কিং কিন্তু A+ রয়েছে, ডিগ্রি তো নয়, এদের র্যাঙ্কিং। এটা জাস্ট আমি একটা বলে দিলাম। যাই হোক, তো ওপেন কলেজের যে বিষয়টা, ওপেন কলেজে তুমি যদি ভর্তি হও, ওপেন কলেজে তুমি যদি এইচএস এর পরে ভর্তি হয়ে যাও, সেক্ষেত্রে ফেসিলিটিগুলো কি কি? সেক্ষেত্রে এখানেও কিন্তু সেমিস্টার সিস্টেমই আছে, একই রকমভাবে এখানেও মেজর এবং মাইনরের গল্প চলে আসছে, শুধু ওপেনের সুবিধাটা তোমার কি, ওপেনের চাপটা অনেকটা কম, সিলেবাস রেগুলারের থেকে ওপেনের কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে সিলেবাসে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকটা কম আছে। দ্বিতীয় ফেসিলিটি এখানে আমাদের কি আছে, এখানে যেহেতু রেগুলার ক্লাস করতে হচ্ছে না, সেহেতু তুমি আরামসে এই কোর্সের সঙ্গে অন্য যে কোনো কোর্স চালাতেই পারো। একটা বা দুটো কোর্স, দেখা গেল তুমি ডিপ্লোমা বা আইটিআই করছো, তুমি তার সঙ্গে কম্পিটিটিভটা শুরু করে দিচ্ছ, কম্পিটিটিভ পড়াশোনা শুরু করে দিচ্ছ, যেখানে দ্রুত চাকরি পাওয়া সম্ভব। ঠিক আছে, কম্পিটিটিভের পড়াশোনা করতে গেলে তোমার কি রেগুলারে করে কম্পিটিটিভ সম্ভব নয়, কারণ প্রচুর পড়াশোনা থাকে রেগুলার কলেজে। বোঝা গেল? এইখানে ভর্তি হলে তুমি কি করতে পারছো, এইখানে ভর্তি হলে তুমি কম্পিটিটিভটা এখন থেকে শুরু করে দিতে পারছো, বা তুমি তার সঙ্গে সঙ্গে আইটিআই বা ডিপ্লোমা কিছু একটা শুরু করে দিতে পারছো। এবং করলে কি হচ্ছে, ধরো তোমাকে চুজ করতে হবে এখন থেকে তুমি কি করতে চাও। ঠিক আছে, এখন থেকে তুমি কি করতে চাও সেটা চুজ করতে হবে। তো তুমি যদি ভাবো যে আমি কোনো সাবজেক্ট নিয়ে এগোবো, কোনো সাবজেক্ট নিয়ে আমি MA/MSc করবো, তারপরে আমি পিএইচডি করবো, তারপরে আমাদের সরকারের আন্ডারে যে চাকরিগুলো হয় স্কুল কলেজে, যেগুলো এখন প্রায় ডিম করছে বা বন্ধ, সবাই জানি আমরা, তো সেখানে যদি তুমি যেতে চাও তাহলে রেগুলারে ভর্তি হয়ে যাও এবং কোনো সাবজেক্টের পেছনে লেগে পড়তে হবে, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এখানে। হলো। আর যদি কেউ চাও যে আমি তাড়াতাড়ি চাকরি পাবো, যে কোনো গভর্নমেন্ট জব পাবো, তাহলে আমার ব্যক্তিগত মতামত, তাহলে রেগুলারের দিকে না গিয়ে ওপেনে ভর্তি হয়ে যাও, কারণ এখানে চাপটা অনেকটাই কম। সেক্ষেত্রে তুমি কম্পিটিটিভটা খুব ভালো করে পড়াশোনা করতে পারছো। এখানে দেখা গেল 3 বছর যেতেই তুমি কম্পিটিটিভটার পড়াশোনাটাও প্রায় কমপ্লিট করে ফেলতে পারছো, এবং তুমি চাকরির পজিশনে সরাসরি দেখা গেল চাকরি পেলে না, কিন্তু পাস করার মতো জায়গায়, ক্র্যাক করার মতো জায়গায় তুমি 3 বছরের মধ্যে চলে যেতে পারবা। কিন্তু রেগুলার নিলে যেটা সম্ভব নয়। মানুষে উল্টো পাল্টা দিকে দৌড়দৌড়ি করছে। কি দৌড়াচ্ছে? রেগুলারে ভর্তি হলো, রেগুলারে 3 বছর পড়লো, তারপরে এসে আবার সেই আমাদের কম্পিটিটিভে ভর্তি হচ্ছে। কেন? তো তার 3 বছর আমি এখানের পেছনে টাইম দিয়ে না, এখানে মানুষে ভাবছে যে এখানে গিয়ে আমি অন্য কিছু করব, হচ্ছে না। যে 6 মাস যাচ্ছে তারপরে ভাবছে যে রেগুলারে তো আমরা ফেল করে যাব, তো সেখানে রেগুলারের সঙ্গে এটাকেই কন্টিনিউ করে দিচ্ছে, অন্যটা ছেড়ে দিচ্ছে। 3 বছর পরে বা MA করার পরে আবার এসে কম্পিটিটিভ হতে হচ্ছে বুড়ো বয়সে এসে। তাহলে তোমার কম্পিটিটিভে বুড়ো যদি তুমি ওখানেই হয়ে যাও, ঠিক আছে, তো কম্পিটিটিভে আসলে টাইমটা কত পাচ্ছ? টাইমটা কমে যাচ্ছে না? এমনি ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবে জেনারেলদের ক্ষেত্রে 27 বছর অব্দি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু 35 বছর অব্দি আছে, আর SC/STদের একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি কেন টাইম নষ্ট করবো? যদি গভর্নমেন্ট জব পাওয়া একমাত্র তোমার লক্ষ্য হয়, তাহলে ওপেনের দিকে ঢুকে যাও, এবং এর সঙ্গে তুমি কম্পিটিটিভ বলো, এর সঙ্গে তুমি ITI বলো, অন্য যে কোনো কোর্স তুমি করতে পারছো, এবং চাকরি পাওয়াটা সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে রেগুলারে পড়ার থেকে। কারণ দেখো, চাকরি পেতে গেলে কিন্তু কোনো সাবজেক্টের নলেজ লাগে না, এখানে অনার্সের নলেজ কোনো সাবজেক্টে লাগে না, যে কোনো সরকারি চাকরি হোক না কেন। শুধু সাবজেক্ট ওরিয়েন্টেড যদি হয় সেটা আলাদা, স্কুল কলেজ যদি হয় সেটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটাই চুজ করতে হবে। তো তাছাড়া এমনি যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সাবজেক্টের নলেজ লাগে না ওই লেভেলে, আমাদের ক্লাস 10 অবধি বা 12 অবধি বেশ কিছু জিনিসের নলেজ লাগে। তাহলেই তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সাম প্লাস কোনো ডিপ্লোমা কোর্স করা থাকলে, যেমন ধরো রেলে এই যে কিছুদিন পরেই পরীক্ষা হবে টেকনিশিয়ানের, 9144টা ভ্যাকান্সি আছে, যেখানে টেকনিক্যাল পোস্টদের জন্যই ওটা,
তা তুমি যদি আইটিআই বা ডিপ্লোমা করা থাকো সেক্ষেত্রে তুমিই শুধু বসতে পারছো, যারা রেগুলার কোর্স বা অন্য কোনো কিছু করে এসে তারা বসতে পারবে না। তাহলে আমি কেন ওপেনের সঙ্গে আমি হচ্ছে গিয়ে এই সমস্ত কোর্সগুলো করে চাকরি পাওয়ার সহজ জায়গাটা কেন অর্জন করব না? আমার কথা হচ্ছে এটা, যারা অনলি গভর্নমেন্ট জবের দিকে এখন থেকে তাকাচ্ছ বা ফোকাস করছো তাদের জন্য আমার মতামত এটা, কারণ এর সঙ্গে অনেকটা টাইম পাচ্ছ, অনেক কিছু করে ফেলতে পারছো। হয়ে গেল। সেকেন্ড আসি হচ্ছে যেটা ওপেনের হচ্ছে একটা বাধ্য মানে সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কি রেগুলারে করলে যে তোমার কি বলে ওটা, যে টাকাগুলো পাওয়ার বা গভর্নমেন্টের যে স্কলারশিপ, ঠিক আছে, যে স্কলারশিপগুলো পাওয়া যায় সেই স্কলারশিপগুলো ওপেনে কিন্তু কোনো পাওয়া যায় না। ঠিক আছে, স্কলারশিপের গল্প যদি আসো তো স্কলারশিপগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে রেগুলারে প্রথমে ভর্তি হয়ে গিয়ে, ঠিক আছে, রেগুলারে প্রথমে ভর্তি হয়ে গিয়ে তো সেক্ষেত্রে রেগুলারে পড়াটা চালু করলে প্রথম বছরের যে স্কলারশিপ 12 পাসে যেটা পাওয়া যায়, হ্যাঁ 12 পাসে যে স্কলারশিপটা পাওয়া যায় সেটা তুমি এখান থেকে পেয়ে যেতে পারো প্রথম বছরটা। এবং ওপেনের প্রথম ভর্তিটা জুন জুলাই মাস থেকে শুরু হয় মোটামুটি। তো এই রেগুলারে পড়ার সঙ্গে সঙ্গে তুমি ওপেনে ভর্তি হয়ে গেলে, এটা পড়াটা কন্টিনিউ যদি কেউ না করতে চায় তো সেক্ষেত্রে ফার্স্ট বছরের স্কলারশিপটা কিন্তু পেয়ে যেতে পারে। পরের বছর থেকে আর স্কলারশিপ পাবে না, কারণ পরের বছরের ওই ফার্স্ট ইয়ারের রেজাল্ট রিনিউ করলে তারপরে সেকেন্ড বছরের স্কলারশিপ ঢোকে রেগুলারের ক্ষেত্রে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথম বছরের স্কলারশিপ তুমি রেগুলার থেকে তুলে নিয়ে এখানে ভর্তি হয়ে যেতে পারো। তার জন্য কি করতে হবে, প্রথমে রেগুলারে ভর্তি হয়ে যেতে হবে, তারপরে যখন ওপেনে ভর্তি হবে ওপেনে ভর্তি হয়ে যাও। রেগুলারে ভর্তি হওয়ার সঙ্গে ওপেনে ভর্তি হওয়ার কোনো সমস্যা থাকে না। ঠিক আছে, তো দুটোতেই ভর্তি হয়ে গেলে কন্টিনিউ করলে এটাতে প্রথম বছরের ইয়েটা নিয়ে তুমি স্কলারশিপ নিয়ে তুমি ছেড়ে দিলে। যারা নাকি শুধুমাত্র গভর্নমেন্ট জবের প্রিপারেশন এখন থেকে করতে চাচ্ছ বা খুব তাড়াতাড়ি সরকারি চাকরি করতে যাচ্ছ, দেখো আমি দেখেছি যা পুরো হয়ে গেলে এইখানে রেগুলারে করে আমার চোখে অনেকের দেখা, রেগুলারে পড়াশোনা করার পর বুড়ো বয়সে এসে সব আমাদের কম্পিটিটিভের দিকে ভর্তি হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার কি হলো, শুধু জীবনটাই নষ্ট গেল, বয়সটা চলে গেল, কিচ্ছু আলটিমেট লাভ কিচ্ছু হলো না। যেহেতু সার্টিফিকেটের ভ্যালু সেম আছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তাহলে আমি কেন এখন থেকে শুরু করব? আশা করি আমি বোঝাতে পারলাম এই দুটো, যে অনার্স পাস বিষয়টা কি, মেজর মাইনর বিষয়টা কি, তুমি কি করে পর করে যেতে পারো এই। এবং খরচ খরচার ক্ষেত্রে যদি বলি, রেগুলারের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে খরচ খরচা, এখন যে হারে দাম বাড়িয়েছে। ঠিক আছে, তোমাকে পদে পদে পয়সা, ভর্তি হতে পয়সা লাগবে, তোমাকে রেজিস্ট্রেশনের ফি লাগবে, তোমাকে পরীক্ষার ফি লাগবে, এই করে 2-3 হাজার করতে করতে দেখো 4 বছরে প্রচুর টাকা এখান থেকে থাকছে। সেক্ষেত্রে তুলনামূলক ওপেনের খরচা অনেকটাই কম। তো এই পুরো বিষয়টা আমি আজকে আলোচনা করলাম। আমাদের এই রিলেটেড কিন্তু গভর্নমেন্ট জব রিলেটেড আমাদের চ্যানেলটায় সমস্ত জিনিসপত্রগুলো থাকছে, আমাদের লাইভ ক্লাসগুলোও চলছে, তোমরা জয়েন হতে পারো। আর এই রিলেটেড জিনিসপত্র জানার জন্য নিচে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, তোমাদের সমস্ত কোয়ারিজ আমরা দিয়ে দেবো। যা যা দরকার তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো, আমি এই সংক্রান্ত সমস্ত ভিডিও বানিয়ে দেবো বা তোমাদের আপডেট দিতে থাকবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং শেয়ার করো, যাতে সবাই এই ধরনের জিনিসগুলো জানতে পারে, কনফিউশনগুলো দূর হয়। আর এখনো যার যা কনফিউশন আছে আমাকে নিচে কমেন্ট করো, আমি আবার অ্যান্সারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করতে হবে, অনলি ফর গভর্নমেন্ট জব। যারা নাকি গভর্নমেন্ট জব পেতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের সমস্ত কোয়ারি, সমস্ত পড়াশোনা সব দিক থেকে আমাদের থেকে গাইডেন্স পেয়ে যাবে। ওকে, চল টাটা।